সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি টপিকটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির এমএসসি অর্থাৎ মাস্টার্সের সামনে পরীক্ষার জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা এসেছিল 2021 সালে। সেই তত্ত্বটা সম্পর্কে ছোট্ট করে আমি আলোচনা করব। এটা খুবই একটা সহজ তত্ত্ব আমার কাছে মনে হয়, কারণ এটা এখানে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের আলোকে ঋণাত্মক বিকল্প প্রভাবের ব্যাখ্যা করেছে। এটা মূলত আমরা যে আমাদের নর্মাল যে লাইফ, সেটা হচ্ছে মূলত দুইটা দ্রব্যের ক্ষেত্রে যে পণ্যটা কিন্তু সস্তা সেটা আমরা ক্রয় করি, আর সেই যেটা আমরা যেটা দাম কম সেটা ক্রয় করাকে বলা হয় বিকল্প প্রভাব। এখানে প্রথম লাইনে এটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে বিকল্প প্রভাবের কারণে পণ্যের দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক বিরাজ করে। এই বিকল্প প্রভাবটা, যে বিকল্প প্রভাব যেটা সস্তা সেটা আমরা ক্রয় করি, যেটা দামি সেটা আমরা ক্রয় করি না, সেটা হচ্ছে সেটার মধ্যে যে একটা বিকল্প প্রভাব বা ঋণাত্মক, সেটাই বুঝিয়েছে। তারপর তিনি বলেছেন যে এই প্রভাবটা সর্বদাই ঋণাত্মক হয়। ঋণাত্মক কারণ এই কারণে যেটার দাম কম সেটা আমরা বেশি কিনি, যেটার দাম বেশি সেটা আমরা ক্রয় করি না। তারপর এখানে কিছু বলেছে যে সবল বা দুর্বল স্বতঃসিদ্ধ প্রয়োগ করে এই তত্ত্ব পাওয়া যায়। এটা হচ্ছে একদম বইয়ের ভাষায়। তারপর হচ্ছে ভোক্তার আয় বাড়ার সাথে সাথে আমরা কি করি, চাহিদা ধরেন আমাদের আয় যদি 5 টাকা থেকে 10 টাকা হয়, তাহলে আমাদের ভোগটাও কিন্তু বাড়বে। সেই ক্ষেত্রে আবার যদি দাম বাড়ে, পণ্যের যদি দাম বাড়ে, তাহলে কিন্তু আবার চাহিদাটা ঠিক কমে যাচ্ছে। তাহলে এখানে একটা বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। আবার যখন আমাদের কমবে, তখন কিন্তু আমরা চাহিদাটাও সেই কম করি, চাহিদার পরিমাণটাও কম হয়। আবার দাম যখন কমবে, তখন কিন্তু চাহিদাটা আবার বেড়ে যায়। এখানে আয়ের সাথে চাহিদা প্লাস দামের প্রভাবের একটা তিনটার মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে। সেটা হচ্ছে আয় যদি কমে, তাহলে আমরা চাহিদার পরিমাণ কমবে। অর্থাৎ আমাদের আয় যদি 5 টাকা থেকে 2 টাকায় চলে আসে, তাহলে কিন্তু আমরা চাহিদাটা কমিয়ে নিব। আবার সেক্ষেত্রে যদি দাম বাড়ে, তাহলে কিন্তু চাহিদাটা আবার কমবে। আবার দাম যদি কমে, তাহলে কিন্তু চাহিদা বাড়বে। সেখানে এটাই বলেছে। আবার দাম প্রভাব সমান, দাম যে প্রভাব, যে পণ্যের ক্ষেত্রে দামের প্রভাবটা, সেক্ষেত্রে আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাবটা একসাথে এখানে প্রভাবটা ফেলে, সেটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে আয় প্রভাব ধনাত্মক হলে ঋণাত্মক দাম প্রভাবের কারণে বিকল্প প্রভাব অবশ্যই ঋণাত্মক হয়। এখানে আয় প্রভাবটা মূলত আমাদের মেইন ফ্যাক্টর বলতে পারবো না, কারণ এখানে আয় প্রভাব যদি বাড়ে, আমরা কিন্তু চাহিদা ঠিকই বৃদ্ধি পায়, কিন্তু দামটা যখন বাড়বে তখন কিন্তু চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে না। সেই ক্ষেত্রে এখানে ঋণাত্মক প্রভাবটাই বেশি যুক্তিযুক্ত হয়। এখানে প্রভাবটা সেই জন্য ঋণাত্মক হয়। মূলত এই প্রভাবটা নির্ভর করে দামের উপর, আয়ের উপর না। দামের সাথে দামটা যদি বাড়ে, তাহলে আমরা চাহিদাটা কম করি। সেক্ষেত্রে আয় প্রভাবটা পাশাপাশি সঙ্গতিপূর্ণ। এখানে চিত্রের সাহায্যে ব্যবহার করেছে। চিত্রটা খুবই ইজি। এখানে হচ্ছে এই যে এখানে এক্স পণ্য, ভূমিয়কে এক্স পণ্য, লম্বকে হচ্ছে ওয়াই পণ্য ধরা হয়েছে। তারপর হচ্ছে এবি বাজেট রেখা। এখানে প্রথমে একটা এবি বাজেট রেখা অঙ্কন করেছে। এই যে এটা খুবই সহজ, যেন আমি নিজে নিজে আঁকছি না, দেখলেই বুঝতে পারবে সবাই। কারণ এই যে এবি হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক একটা বাজেট রেখা দেওয়া। সেখানে হচ্ছে ই বিন্দুটা হচ্ছে আমাদের পছন্দের অগ্রাধিকার পছন্দ, প্রথম পছন্দ হচ্ছে আমাদের এবি বাজেট রেখা, প্রথম পছন্দ বলা যায় ই বিন্দু। সেক্ষেত্রে এক্স পণ্যের দাম কমার ফলে এখন আমাদের এই যে এই পণ্যটা, এক্স পণ্যের দাম যখন কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিকল্প প্রভাব অনুসারে এক্সের পণ্যটা আমরা দাম যেহেতু কমছে, চাহিদাটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে বাজেট রেখাটা হচ্ছে সিডি বাজেট রেখা হচ্ছে জি বিন্দুতে আমরা সংমিশ্রণ পছন্দ করব, কারণ এখানে আমাদের এটার দাম কমে গেছে, এখানে আমরা চাহিদাটা বেশি, তো এখানে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা চিত্র অনুসারে যে ইএফ এতটুকুর পরিবর্তে তারপরে হচ্ছে এফজি বা জিএফ রেখাটা কিন্তু এটা বেশি, তো সেই ক্ষেত্রে অতিরিক্ত পণ্যটা উৎপাদনের জন্য আমরা হচ্ছে বিকল্প প্রভাবের কারণে এই যে এক্স পণ্যের চাহিদা বাড়ে, সেটা দেখাচ্ছে। কাজেই বিকল্প প্রভাব ইজিক্যাল টু ওয়াইয়ের পরিবর্তন বাই এক্সের পরিবর্তন ইজিক্যাল টু ওয়াইয়ের পরিবর্তন। আমরা এই চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি ইএফ, আর এক্সের পরিবর্তনটা দেখতে পাচ্ছি হচ্ছে এফজি। এখানে এইটা কিন্তু বেশি, সেই ক্ষেত্রে এটা বিকল্প প্রভাবটা ধনাত্মক হয়। এটা খুবই ইজি একটা টপিক, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। আর সেটা সমালোচনা থাকবে, কারণ এখানে কিছু সমালোচনা দেওয়া হয়েছে যে নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে যেভাবে আয় প্রভাব ও ঋণাত্মক বা আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য দেখিয়ে গিফেন দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করা হয়েছে, অগ্রাধিকার পছন্দ তত্ত্বের দ্বারা তার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। তারপর হচ্ছে বাজার পছন্দের অবস্থা অসীম সংখ্যা হতে পারে। অসীম বাজার পছন্দের ভিত্তিতে ভোক্তার আচরণ সম্পর্কিত বিশ্লেষণ বাস্তবতা যাচাই করা কঠিন। এখানে অনেকগুলো দ্রব্য থাকতে পারে, সেটা অসীম হতে পারে, কারণ দুইটা দ্রব্যের মধ্যেই তুলনা করা যায়, সেটা বলা যাবে না। তারপর হচ্ছে অগ্রাধিকার পছন্দ তত্ত্বে যে নিরপেক্ষ রেখা কল্পনা করা হয়েছে তা অনুমান নির্ভর।
আর নিরপেক্ষ রেখা প্রতিটা বিন্দুতে কিন্তু আমরা একদম নিরপেক্ষভাবে দ্রব্য পাই, সেটা হচ্ছে অনুমান নির্ভর বলে, সেগুলো মিল নাও থাকতে পারে। পাশাপাশি আরও কিছু তত্ত্ব সমালোচনার প্যারাডক্স এগুলো দেওয়া আছে। আর তারপর লাস্টে ফিনিশিংটা এমন হবে যে উপরোক্ত সমালোচনা থাকা সত্ত্বেও ভোক্তার আচরণ বিশ্লেষণে অগ্রাধিকার পছন্দতে গুরুত্বকে অস্বীকার করা যায় না। এটা প্রতিটা তত্ত্বের ক্ষেত্রে বলতে হবে। উপরোক্ত আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও এই তত্ত্বের গুরুত্ব অসীম বা আমরা এটা অস্বীকার করতে পারি না। তারপর হচ্ছে এই যে বিশ্লেষণের মাধ্যমে এর তুলনায় অগ্রাধিকার পছন্দতে বেশি শ্রেয় বা বাস্তবসম্মত। এই টপিকটা খুবই সহজ আমার মনে হয় অর্থনীতি সবার কাছে। তো এই টপিকটা যদি আরও ক্লিয়ার করে বুঝতে চান বা ছোট করে বুঝতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর কেমন লাগলো, বুঝতে পারলেন কিনা সেটা অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ একটা ভিডিও দেখার জন্য। টেক কেয়ার সবাই, বাই।